আজকের ভিডিওতে শেয়ার করব ইলেকট্রিক চুলা কত টাকা দিয়ে কিনেছি, ইলেকট্রিক চুলার বর্তমান দাম কত, কি কি পাতিল ব্যবহার করা যায়, কিভাবে কি রান্না করা যায় তার এ টু জেড। সেই সাথে শেয়ার করব কিভাবে ইলেকট্রিক চুলায় রান্না করলেও আপনার ইলেকট্রিসিটি বিল বা বিদ্যুৎ বিল কম আসবে, এতে করে আপনার গ্যাস সিলিন্ডারের টাকা এবং ইলেকট্রিসিটি বিলের টাকা বাঁচিয়ে আপনি সংসার থেকে মোটা অঙ্কের টাকা জমিয়ে নিতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণী শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি যদি থাকতে পারেন আমার সাথে, আই হোপ আপনাদের ভালো লাগবে। এইখানে কিন্তু ঈদের সময় বরিশালের আশেপাশে একটু টুকটাক ঘুরতে গিয়েছিলাম, তো তারই ভিডিওর কিছু অংশ দেখাচ্ছি আপনাদের সাথে। বরিশালের আশপাশের শহর কিন্তু অনেক বেশি সুন্দর এবং বরিশাল শহরটাও কিন্তু অল্পের মধ্যে অনেক সুন্দর, ছিমছাম পরিপাটি। আর সেই সাথে আমি নিজেকেও একটু দেখাচ্ছিলাম। অনেক আপুরা কিন্তু প্রায় সময় কমেন্ট করে বলেন, আপু আপনি কেন ফেস দেখান না? আসলে আমি সবসময় ফেস দেখানোর মতো অবস্থায় বাসায় থাকি না, আর সবসময় ফেস দেখিয়ে ভিডিও করতে ভালোও লাগে না, এই কারণে কিন্তু আমি সবসময় ফেস দেখাই না। তো আজকে যেহেতু একটু সাজুগুজু করা ছিলাম, এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই দেখেন, এটা কিন্তু সন্ধ্যা নদী। নদীটা এত সুন্দর, ছোট্ট একটা নদী, তার উপর থেকে ব্রিজ গিয়েছে আর এত সুন্দর পরিপাটি গোছানো রাস্তাগুলো ছিল। মানে দেখেই মনে হচ্ছিল একটু ভিডিও করি, একটু ভিডিও করি। তো এই জন্য বললাম, যেসব আপুরা বরিশালের বাহির থেকে আমার ভিডিও দেখেন তারা কিন্তু চাইলে একবার বরিশাল এসে ঘুরে ফিরে যেতে পারেন। বরিশাল শহরটা কিন্তু আসলে ছোট্টর মধ্যে অনেক সুন্দর এবং দেখার মতো অনেক জায়গা আছে। তো এছাড়া বলবো, ভিডিও শুরুতেই যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিওটুকু কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইকের মাধ্যমে ভিডিওটি কিন্তু আরো কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় এবং আমরা যারা ভিডিও মেক করি তাদের কাছের উৎসাহ উদ্দীপনা অনেকটাই কিন্তু বেড়ে যায়। এছাড়াও যারা চ্যানেলটি নতুন ভিজিট করছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে যেতে পারেন, যাতে করে আমি এই ধরনের ভিডিও দিলে আপনারা কিন্তু ভিডিওগুলো পরবর্তীতে দেখে নিতে পারবেন। আমি কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত দৈনন্দিন জীবনের বিভিন্ন আর্থিক সংকট সমস্যা সমাধানের জন্য আলোচনা করে থাকি। আপনি চাইলে কিন্তু আমার ভিডিও দেখে উপকৃত হতে পারেন এবং আপনারাও আপনাদের দৈনন্দিন জীবনে কাজে খাটিয়ে আর্থিক স্বস্তি লাভ করতে পারেন। তো একটা আপু এমডি সেলিম আইডি থেকে আপু কিন্তু কমেন্ট করে বারবার বলছিলেন গত ভিডিওতে, আপু ইলেকট্রিক চুলার ডিটেইলসে জানাও, কি কি পাতিল ব্যবহার করা যায়, কি কি রান্না করা যায়, কতটুকু ভাত রান্না করা যায়, দাম কত। তো আমি কিন্তু এর আগে ইলেকট্রিক চুলা যখনই কিনেছি, গ্যাসের সিলিন্ডারের দাম আর কি যখন বেড়ে গিয়েছে, তখন ইলেকট্রিক চুলা কেনার কিন্তু একটা তাড়া তৈরি হয়ে গিয়েছিল। এবং আমার আগের ইলেকট্রিক চুলা যেহেতু নষ্ট হয়ে গিয়েছিল, আগের ইলেকট্রিক চুলা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের ছিল আর এটা হচ্ছে হামকো ব্র্যান্ডের। তো এটা হচ্ছে একটা জাপানিজ ব্র্যান্ড বা তুর্কিশ ব্র্যান্ড, হয়তো আমার ঠিক খেয়াল নেই। তো আমি কিন্তু এটা কিনে আনার পরপরই একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওটা হয়তো বা আপু মিস করে গেছেন, তো আপু চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। এছাড়া কিন্তু এই যে আমি কিন্তু সবসময় দেখাই, আমি কিন্তু রাইস কুকারে রান্না করি, আর এখন গ্যাস সিলিন্ডারের দাম বাড়াতে কিন্তু গ্যাস সিলিন্ডারে রান্না করাটা একদম প্রায় অফ করে দিয়েছি। মানে ইলেকট্রিক চুলায় সব রান্না করি বলতে গেলে, হয়তো বা কারেন্ট গেলে বা কারেন্ট না থাকলে তখন কিন্তু এই ইলেকট্রিক চুলায় রান্না করি বা গ্যাস সিলিন্ডারে রান্না করি, সরি। তো ইলেকট্রিক চুলায় কিন্তু আমি দেখাচ্ছিলাম, আপু জিজ্ঞেস করেছিলেন কি কি পাতিল ব্যবহার করা যায়। আমার এই ইলেকট্রিক চুলা কিন্তু ইনভার্টার, মানে সব ধরনের পাতিল ব্যবহার করা যায়। তবে আমি কিন্তু এই ইলেকট্রিক চুলায় বলবো আপনারা এই যেসব পাতিলের পিছনটা এরকম সমতল একদম মানে সোজা, তো ওই ধরনের পাতিল ব্যবহার করবেন। আর এই যে এই ধরনের কড়াই, এতে কিন্তু তাপটা একটু কম লাগে, যার কারণে কিন্তু রান্না একটু দেরি হতে পারে। তো এই কারণে কিন্তু আমি ইলেকট্রিক চুলায় সব ধরনের এই যে যে প্যান গুলো থাকে, মানে নন স্টিক ফ্ল্যাট, পিছনের দিকে ফ্ল্যাট, এই ধরনের প্যানে বা এই ধরনের এমনি আপনি সিলভারের চুলা, মানে সিলভারের পাত্রেও কিন্তু রান্না করতে পারেন। যদি আপনার কাছে এই ধরনের নন স্টিকি প্যান গুলো না থাকে, তাহলে কিন্তু আপনি সিলভারের আর কি যে পাত্রগুলোর পিছন দিকে ফ্ল্যাট, তো ওই ধরনের পাত্র দেখে কিনে ওগুলো দিয়েও রান্না করতে পারেন। আর যদি এই ধরনের একদমই কোনো পাত্র না থাকে, তাহলে কিন্তু আপনি একদম যে পাতিলগুলো আপনার কাছে আছে ওই ধরনের পাতিলেও কিন্তু রান্না করতে পারেন, তাতেও কিন্তু রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এছাড়াও হচ্ছে এই চুলাটার দাম জিজ্ঞাসা করেছিলেন, যদিও আমি রিপ্লাইতে বলেছিলাম, তারপর আবার বলি, এই চুলাটা কিন্তু আমি ৩৩০০ টাকা থেকে কিনেছি। তো প্রথমে ওনারা ৪০০০ টাকা চাচ্ছিল, এখান থেকে পরে বলছে যে ৩৫০০ টাকা হলে কিনতে পারেন। তারপর আমরা একটু বার্গেনিং করে ৩৩০০ টাকায় কিনেছি আর কি। তো এর থেকে কমে আসলে হয় না। তো আপনি যদি ইলেকট্রিক চুলা কিনতে চান, আপনার হচ্ছে বাজেটটা ৩০০০ থেকে ৪০০০ টাকার মধ্যে রাখতে হবে। বরিশালে যেহেতু সবকিছুর দাম বেশি, অন্যান্য জায়গায় আপনি হয়তো ৩০০০ টাকাও পেয়ে যেতে পারেন। তবে এই হামকো ব্র্যান্ডের কিন্তু আমার রাইস কুকারও আছে, তো দুইটাই কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে। আশা করছি এই
চুলাটাও ভালোই সার্ভিস দেবে। যেহেতু এই চুলাটা আমি এই ২ মাস ধরে ব্যবহার করছি এবং কোনো রকম কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। বেশ ভালোই রান্নাবান্না হচ্ছে। এবার আসি ইলেকট্রিসিটি বিলের কথা। ইলেকট্রিসিটি বিলটা আপনি আরকি কিভাবে কমাবেন? অনেকেই মনে করেন ইলেকট্রিক চুলায় রান্না করলে হয়তোবা অনেক বেশি ইলেকট্রিসিটি বিল আসে। আমি নিজেও এই ধারণাই রাখতাম। তো এজন্য কিন্তু আগের ইলেকট্রিক চুলাটায় আমি রান্না করতাম না। দেখা যায় ৳১,৫০০ ৳২,০০০ দিয়ে গ্যাস কিনতাম। তো গ্যাসের যে দাম সেই তুলনায় আপনি ইলেকট্রিক চুলায় রান্না করলে আপনি যদি আপনার বড় ফ্যামিলিও যদি হয় তাতেও আমার মতে মানে ৳৫০০ হয়ে যাবে। এই কথা আমি কেন বলছি? এইটা ইলেকট্রিক চুলায় রান্না করার সময় আপনারা যেটা করবেন যাতে করে আপনার ইলেকট্রিসিটি বিল একদমই কম আসবে বা আলাদা করে হয়তোবা ইলেকট্রিক চুলার জন্য ইলেকট্রিসিটি বিলও আসবে না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন ধরেন আপনার বাসায় ২ টা ফ্যান চলে, আপনি একটা ফ্যান অফ করে রাখলেন। ওই চুলা যখন রান্না করবেন মানে এইটায় যখন আপনি রান্না করলেন, ধরেন আপনি ১ ঘন্টা বা ২ ঘন্টা রান্না করলেন বা যতটুক সময় রান্না করেন ওই সময় আপনি আপনার ফ্রিজটা বা একটা ফ্যান অফ করে রাখবেন। তাতে করে দেখবেন আপনার ফ্রিজ বা ফ্যানে ওই টাইমটায় যে বিদ্যুৎ বিল আসে ওই বিদ্যুৎ বিলে কিন্তু আপনার এই ইলেকট্রিক চুলায় রান্নাটা হয়ে যাবে। আসলে একটু কষ্ট তো আপনাকে করতেই হবে। একটু কষ্ট না করলে আসলে কোনো কিছুই সম্ভব না। এমনি তো আর কোনো কিছু পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনারা যদি ইলেকট্রিক চুলা যখন রান্না করবেন ওই সময়ে যদি আপনি ওই সময়টুকু আরকি যদি আপনি আপনার একটা ফ্যান বা আপনি ফ্রিজ বন্ধ করে রাখেন তাহলে দেখবেন আপনার ইলেকট্রিক চুলার জন্য আলাদা করে কোনো বিলই আসবে না। তো আমি কিন্তু আগে এটা প্রায় করতাম। এখন হয়তোবা অতটা মানা হয় না। তবে আমি বেশিরভাগই যেটা করি দেখা যায় ফ্রিজটা অফ করে রাখি। তো ফ্রিজ অফ করে রাখলে তখন কিন্তু আমার ইলেকট্রিক চুলার জন্য আলাদা করে ওরকম বিল আসে না। যেমন আমার গত মাসে বিল এসেছে ৳২,২৪৩। এই মাসে বিদ্যুৎ বিল আসছে ৳২,৪১৩। তো সেই হিসেবে আপনি দেখেন আমার মাত্র ৳২০০ বেশি এসেছে। আমি কিন্তু এই মাসে একদম চা থেকে শুরু করে সবকিছু কিন্তু ইলেকট্রিক চুলায় রান্না করেছি সারা মাস। তাতে করে আমার কিন্তু ৳২০০ শুধু বিদ্যুৎ বিল বেশি আসছে। তো আপনারা যদি অনেক রান্নাও করেন দেখবেন ৳৩০০ থেকে ৳৪০০ হাইয়েস্ট ৳৩০০ আমার মনে হয় যে যেহেতু আমারই আসছে আমি কিন্তু সব রান্না করি। যেমন দেখা যায় একটা ডিম ভাজিও করি এই ইলেকট্রিক চুলায়। আপনার ২ বেলা চা অনেক কিছুই আমার বাসায় কিন্তু টুকটাক রান্না হয়। তো এইগুলো সবকিছু করেও কিন্তু আমার ৳২০০ বিল আসছে। আপনারা যদি অনেক বেশিও রান্না করেন আমার মতে ৳৩০০ থেকে ৳৪০০ বেশি বিল আসার কথা না বা আসবেই না। তো এই হচ্ছে বিষয় ইলেকট্রিক চুলার এই তো খুঁটিনাটি সবই বললাম। এবার আপু বলেছিলেন যে ইলেকট্রিক চুলায় আসলে কি কি রান্না করা যায়। ইলেকট্রিক চুলায় সবকিছুই রান্না করা যায় আপু। ভাত থেকে শুরু করে সবকিছু। যদি আমি রাইস কুকারে ভাত রান্না করি তো আপনারা যদি ইলেকট্রিক চুলায় দেখা যায় ভাতটাও রান্না করেন বা অনেক সময় রাইস কুকার থাকলেও ওটা যদি রান্না করতে না চান রাইস কুকারের যে হাঁড়িটা ওটা যদি সরাসরিও আপনি এই ইলেকট্রিক চুলায় বসিয়ে দেন তাতেও কিন্তু আপনি সুন্দরভাবে রাইস কুকারের মতোই রান্না আপনার হয়ে যাবে। জলটা মেপে দিলেই হয়। আর যদি এমনি নরমালি আপনারা যেভাবে গ্যাসের চুলায় রান্না করেন ওইভাবেও যদি ইলেকট্রিক চুলায় রান্না করেন দেখা যায় পাতিলে যেভাবে গ্যাসের চুলায় পাতিলে বসিয়ে আর কি ভাত ফুটান তারপর গড় দেন তো ওইভাবেই যদি ভাত ফুটিয়ে ভাতের মারটা ঢেলে ফেলেন তাতেও কিন্তু নরমালি যেভাবে একদম আপনি চুলায় রান্না করেন বা গ্যাসের চুলায় রান্না করেন হুবহু ওইভাবেই কিন্তু আপনি ইলেকট্রিক চুলায়ও রান্না করতে পারবেন এবং সব ধরনের রান্না করতে পারবেন। এবার আপু বলেছিলেন কত কেজি ভাত রান্না করা যাবে। আমি বলবো ইলেকট্রিক চুলায় সব মানে ৫ কেজি চালের ভাতও আপনি রান্না করতে পারবেন। তবে যেহেতু ৫ কেজি চালের হাঁড়িটা একটু বড় হয় এই কারণে হচ্ছে আপনার এইটা এই যে উপরের গ্লাসটা এটা কিন্তু একটা ফেটে যাওয়ার ভয় থাকে। তো ২ কেজির ঊর্ধ্বে বা ৩ কেজি হলে এনাফ। এর বেশি আমার মনে হয় না দৈনন্দিন জীবনে আমাদের রান্না করা এর বেশি হয়। ২ কেজি ৩ কেজি চালের ভাত কিন্তু ১০-১৫ জন মানুষ খেতে পারে। তো আমি কিন্তু দেখা যায় আমার বাসায় হাফ কেজি চালের ভাত রান্না করা লাগে মাঝে মাঝে কিন্তু তারও কম রান্না করা লাগে। আপনি বেশি হলে ২ কেজি বা ৩ কেজি এর বেশি এই ইলেকট্রিক চুলায় রান্না করা ঠিক না। তাতে হয়তোবা উপরের গ্লাসটা ফেটে যেতে পারে। আমি যেহেতু কখনো ট্রাই করিনি ওইভাবে তবে আমার ধারণা থেকে বলছি। তো ২ কেজি ৩ কেজি দৈনন্দিন জীবনে এর থেকে কিন্তু বেশি আমাদের রান্না করা হয়ও না। তো এই এতটুকু রান্না কিন্তু ইলেকট্রিক চুলায় করাই যায়। তো এই হচ্ছে সব খুঁটিনাটি আপু আশা করছি আপনি আপনার কমেন্টের রিপ্লাই পেয়ে গিয়েছেন মানে যেগুলো সব জিজ্ঞাসা করেছিলেন সবকিছুরই কিন্তু উত্তর দিয়ে দিলাম। দেখেন এই এক ইলেকট্রিক চুলা দিয়ে কিন্তু আপনি গ্যাস সিলিন্ডারের টাকাও বাঁচিয়ে নিতে পারলেন এবং সেই সাথে কিন্তু ইলেকট্রিসিটির বিল যে হাজার হাজার টাকা আসে ইলেকট্রিক চুলা জ্বালানোর ফলে আপনাদের ধারণা ছিল সেই ধারণাও কিন্তু আজকের ভিডিওর পর আশা করি চেঞ্জ হবে। তো আপনারা তো দেখলেন আমি সারা মাস রান্না করার পরও কিন্তু আমার দেখা যায় ৳২০০ বিল এসেছে। তাও যদি আমি আরেকটু সচেতন হতাম মানে দেখা যায় ফ্যান বা ফ্রিজ কন্টিনিউ অফ করে রাখতাম তাহলে হয়তো আরো কম আসতো। দেখা যায় আমি সবকিছু যেহেতু রান্না করি বারবার ওইভাবে ফ্রিজটা বন্ধ করা হয় না। তো আগে কিন্তু দেখা যায় শুধু
শুধু দুপুরে যে রান্নাটা করতাম, মানে মেইন যে ভাত ডাল তরকারি প্রতিদিনের যে রান্না, ওইটা যেহেতু লং টাইম, মানে অনেকটা সময় ধরে করতাম, ওই সময় কিন্তু ফ্রিজটা অফ করে রাখলেই হয়, বা ওইটাই একটু করা হয়। কিন্তু বারবার যখন একটা ডিম ভাজি করলাম বা একটু চা করলাম, তখন কিন্তু আর ইলেকট্রিক চুলাটা অফ করা হয় না। তো এই কারণে হয়তো বা 200 টাকা বিল এসেছে, না হলে কিন্তু তাও আসতো না, একদম শূন্য, মানে ইলেকট্রিক চুলার জন্য আলাদা করে কিন্তু কোনো বিল আসতো না। তা আপনারা যদি এই টিপস গুলো একটু ফলো করতে পারেন, দেখা যায় কিন্তু আপনার ইলেকট্রিক চুলার জন্য আলাদা করে বিল আসবে না, এবং এতে করে আপনার ইলেকট্রিসিটি বিলও যেমন বাঁচবে। গ্যাস সিলিন্ডার এখন কিন্তু 1800-2000 টাকার নিচে পাওয়া যায় না, তো ওই টাকাটাও কিন্তু আপনার প্রতি মাসে বেঁচে যায়। তাহলে কিন্তু দেখেন আপনার কিন্তু আলাদা করে জ্বালানি খরচ করতে হচ্ছে না। এই থেকে কিন্তু দেখা যায় জ্বালানি খরচ থেকে আপনি 1500-2000 টাকা বাঁচাতে পারেন। তাতেও কিন্তু আপনি দেখবেন আপনার সংসার থেকে মাস শেষে একটা মোটা অঙ্কের টাকা বাঁচবে, বা বছর শেষে অল্প অল্প করে, মানে অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা আপনি জমাতে পারবেন। তো দৈনন্দিন জীবনে আমরা যদি গৃহিণীরা এতটুকু একটু স্মার্ট না হই, আমাদের চিন্তা ভাবনা আমাদের কাজগুলো যদি একটু স্মার্ট বা একটু বুদ্ধিমতির মতো না করি, তাহলে কিন্তু আসলে ওইরকম ভাবে সুখী হওয়া যায় না। দেখা যায় আপনি যদি একেবারে বোকার মতো খেয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন, বা জীবন চালিয়ে দিলেন, তাহলে কিন্তু দেখা যায় আপনি এবং আপনার পরিবারের সদস্যরা বিপদের সম্মুখীন হতে পারেন। আর আপনি যদি একটু বুদ্ধি খাটান, একটু স্মার্ট গৃহিণী হয়ে কাজগুলো করেন দৈনন্দিন জীবনে, আপনার জীবনের কিন্তু দেখা যায় আমূল পরিবর্তন চলে আসবে। ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই কিন্তু জীবনে আমূল পরিবর্তন করা সম্ভব। তো যাই হোক, এখানে কিন্তু এই যে দেখেন চিয়া সিড এনেছি 100 টাকার, তারপর তোকমা দানা এনেছি 20 টাকার, তারপর আখরোট, তারপর আলমন্ড, ঘি, এগুলো এনেছি। তো এগুলো কিন্তু দেখা যায় টুকটাকি, এই যে অল্প টাকা, কিন্তু এই অল্প টাকার বাজারেই কিন্তু দেখা যায় অনেকটা পুষ্টিগুণ আমাদের পাওয়া যায়। তো দেখা যায় যেসব বাচ্চারা একটু পিছিয়ে আছে, বা দেখা যায় পড়াশোনা, তো আমাদের সব আপুদের বাচ্চারাই হয়তো বা পড়াশোনা করে, অনেক বাচ্চারাই কিন্তু দেখা যায় পড়তে গেলেও পড়া মুখস্থ হয় না। তো সেই ক্ষেত্রে এই যে আখরোট, আপনি বেশি না, মাত্র 50 টাকার আখরোট কিনে ওকে দেখা যায় অর্ধেক করে বা একটু টেলে, তারপর যদি আপনি চুলোতে একটু টেলে, তারপর যদি একটু বিট লবণ দিয়ে প্রতিদিন একটা করেও আখরোট খাইয়ে দিতে পারেন, বা একটা করে বাদাম, তাতেও কিন্তু ব্রেনের অনেক ডেভেলপ হয় বাচ্চাদের। তো আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে সবসময় চেষ্টা করি টুকিটাকি একটু টিপস আপনাদের সাথে শেয়ার করার, যাতে করে আমার ভিডিও দেখে অন্তত অন্তত যে মানুষগুলো আমার ভিডিও দেখছে তাদের একটু হলেও উপকারে আসে। তো এই যে দেখেন, এখানে কিন্তু এইখানে 150 টাকার আলমন্ড বাদাম এনেছি, আর হচ্ছে 150 টাকার এই যে টাকার হচ্ছে আখরোট এনেছি। তো এই আখরোট গুলো আর এই আলমন্ড গুলো একসাথে টেলে একটু বিট লবণ দিয়ে কিন্তু রেখে দেবো, মাঝে মাঝে 2-1টা করে বাচ্চাদের খাওয়াবো এবং নিজেও খাবো। এতে করে নিজেদের এবং বাচ্চাদের কিন্তু পুষ্টি চাহিদা এবং ব্রেইনের যে একটা বিকাশ, এটা কিন্তু বাচ্চাদের সুন্দরভাবে হয়। তো চেষ্টা করবেন বাচ্চারা খেতে না চাইলেও একটু টেস্টের জন্য, টেস্টিং সল্ট না, বিট লবণ আর টেস্টিং সল্ট কিন্তু আলাদা। তো বিট লবণটা দিয়ে আপনি একটু অল্প ছিটিয়ে দিয়ে টেলে তারপর বাচ্চাদের অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। এতে টেস্ট যেমন ভালো আসবে, তারপর কিন্তু খেলেও ওদের অনেক, মানে ব্রেনের ডেভেলপে আর কি অনেক হেল্প করে। তো যেসব বাচ্চারা পড়াশোনা করলেও দেখা যায় অনেক পড়ার চাপে বাচ্চাদের পড়া মুখস্থ হয় না, তাদেরকে কিন্তু এগুলো খাইয়ে দিতে পারেন। এতে কিন্তু ব্রেন শক্তি অনেক বিকাশ ঘটে। তো এছাড়াও ঘি এনেছি, মাঝে মাঝে কিন্তু ঘি লাগে সংসারে, যেহেতু আমি মাঝে মাঝে কিন্তু ডায়েট করি, তখন কিন্তু ঘি লাগে। যেসব আপুরা আগের ভিডিওতেও বলেছিলাম খুব দুর্বল শক্তি, মানে মাঝে মাঝে দেখা যায় কাজ করতে একদম শক্তি পাচ্ছেন না, আলসেমি লাগছে, তারা মাঝে মাঝে ঘি ট্রাই করতে পারেন, ভাতের সাথে, গরম ভাতের সাথে, বা অন্যান্য খাবারের সাথে ঘি খেতে পারেন। এতে করে কিন্তু দেখা যায় আপনাদের দুর্বলতাটা আর কি কেটে যাবে। ঘিতে কিন্তু অনেকটা শক্তি পাওয়া যায়। এছাড়াও কিন্তু গত ভিডিওতে অনেক আপুরা বলেছিলেন যে বাজেট ভিডিও দেওয়ার জন্য। তো যারাই আমার কাছে আসলে বাজেট ভিডিও চান, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একটু ডিটেলসে জানান। অন্যান্য নতুন যে আপুরা অ্যাড হচ্ছেন, তারা কিন্তু অনেকেই ডিটেলস বলেন না, যে আপু বাজেট দাও, শুধু বলে দেন। তো কয়টা বাচ্চা বা কি কি পড়াশোনা করে, কত টাকা আপনাদের বাজেট, কত টাকা বাসা ভাড়া, এগুলো কিন্তু একটু বলে দিলে আমার জন্য বাজেট করতে সুবিধা হয়, নাহলে কিন্তু আমি বাজেটটা দিতে পারি না। তো এই যে দেখেন, এখানে কিন্তু এই যে বাকি ঘোরার অংশটা দেখাচ্ছিলাম, এখানে রাস্তাটা এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমার মনেই হচ্ছিল না যে বরিশালের আশেপাশে এত সুন্দর রাস্তা আছে। তো আমি ভাবছিলাম আমি কিন্তু হয়তো বা আধুনিক কোনো একদম ডেভেলপ কোনো ডিস্ট্রিক্টে এসে পড়েছি। তো আর এইখানে একটু গ্রাম্য পরিবেশ ছিল, বাট ওইখানে যেখানে টোল দেয় ব্রিজের, ওই টোলের জায়গাটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল বাইরের কোনো কান্ট্রিতে আসছি, এতটা সুন্দর। আর এইখানে একদম কতগুলো বাসের জ্যাম বেজে গেছে, যেহেতু সামনে আসলে আন্দোলন হচ্ছিল, আবার শুনলাম যে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এখানে এসে কিন্তু আমরা জ্যামে বেজে গেছি, যার কারণে সিএনজি থেকে নেমে তারপর কিন্তু কিছুটা সময় আবার এখানে কাটাচ্ছিলাম, একটু ছবি টবি তুলছিলাম, ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি। আসলে গ্রাম্য পরিবেশটা এত সুন্দর লাগে, এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খুব ভালো লাগছিল।
এটাই কিন্তু ছিল এই যে আজকের ভিডিও। তো আজকের ভিডিও আশা করছি আপুরা যে কমেন্ট গুলো করেন সেগুলো রিপ্লাই পেয়ে গিয়েছেন। আর যেসব আপুরা বাজেট ভিডিও চান তাদের ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো, একটু অপেক্ষা করেন। আর বাজেট ভিডিও চাইলে ডিটেলসে জানাবেন। তো আর দেখা হচ্ছে নেক্সট